গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 11th জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন আছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু উমিদ পোর্টাল চালু করেছে। এটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? দেখো আগে কিরণ রিজিজু সম্পর্কে একটু বলি। ইনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার একজন, যিনি ভারতবর্ষের কেন্দ্র সরকারের সংখ্যালঘু সেলের মন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী। ইনি এই পোর্টালটা চালু করেছে, উমিদ পোর্টালটা। এটি কি সম্পর্কিত একটা পোর্টাল। এটা হচ্ছে ওয়াকআপ ম্যানেজমেন্ট সম্পর্কিত। আমরা জানি কিছুদিন যাবৎ ভারতবর্ষে কিছুদিন আগে ওয়াকআপ বিল পাস হয়েছে এবং সেটা নিয়ে কেন্দ্র সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। দেখো এই যে আছে, এই যেদিন যখন এটা পাস হয়, উমিদ পোর্টালটা লঞ্চ হয়, সেই লঞ্চের একটা ব্রডকাস্টিং ব্যানার। তো দেখো কি বলেছে উমিদের স্ট্যান্ড। উমিদ এর ফুল ফর্মটা কি বলছে? ইউনিফাইড ওয়াকআপ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে উমিদের ফুল ফর্ম। এই পোর্টালটা চালু করার উদ্দেশ্য কি? সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে সমস্ত ওয়াকআপ সম্পত্তিগুলোকে একটা একক অনলাইন ডেটাবেসের সঙ্গে যুক্ত করতে। আর কি বলছে? প্রতিটি সম্পত্তি জিপিএস ব্যবহার করে মানচিত্রে তার সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে। আবার কি বলছে? অনলাইনে কোনো অভিযোগ বা পরামর্শ হলে তার বিরুদ্ধে বা তার পক্ষে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হবে। আবার কি বলেছে? যে কেউ সম্পত্তি রেকর্ড যাচাই করতে পারবে। দেখো ওয়াকআপ নিয়ে কখনো কখনো এরকম কথা ওঠে যে ওয়াকআপ বোর্ড যদি চায় যে কোনো সম্পত্তি নিজের বলে ঘোষণা করতে পারে। তো যাই হোক, তার প্রসঙ্গে হয়তো এটা হয়েছে যে কোনো সম্পত্তি, সেটা কেমন সম্পত্তি, কী সম্পত্তি, সেটার রেকর্ড যাচাই করা যাবে এই পোর্টালে। এবার দেখো 3 এপ্রিল লোকসভায় ওয়াকআপ বিল পাস হয়, 4 এপ্রিল রাজ্যসভায় ওয়াকআপ বিল পাস হয় এবং 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষর হওয়ার সাথে সাথে এটাকে ওয়াকআপ অ্যাক্টে পরিণত হয়ে যায়। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। দেখো ওয়াকআপ কি আমরা সকলেই জানি। ওয়াকআপ হচ্ছে এমন সম্পত্তি যে সম্পত্তি মুসলিম যারা দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ে, তাদের উন্নতির জন্য দান করা জমি বা দান করা সম্পত্তি, সেটা যে কেউ দান করতে পারে, হিন্দু মুসলিম যে কোনো কাস্টের মানুষ দান করতে পারে। তো এটা ছিল ওয়াকআপ সম্পত্তি। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো। বলছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়েস্ট রিসাইকেল পার্ক কোথায় চালু হয়েছে? দেখো আগে বলছো ওয়েস্টটা কি? ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক্স ওয়েস্ট, মানে আমরা যে সমস্ত ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করি, সেটা এই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল চার্জার, হেডফোন, টিভি, ফ্রিজ, যে কোনো ইলেকট্রনিক্স পার্ট, তাদের যে পার্টসগুলো আছে, ইলেকট্রনিক দ্রব্যের পার্টস, সে সমস্ত কিছু ওয়েস্টের মধ্যে পড়ে। মোট 106টা ওয়েস্ট নথিভুক্ত আছে ভারতীয় একটা লিস্টে। তো সেই 106টা ওয়েস্ট রিসাইকেল করা হবে। এটা ভারতবর্ষের প্রথম কোথায় চালু হলো? এটা হলো নিউ দিল্লিতে। দেখো এই সম্পর্কিত এখানে কিছু বাচ্চা তাই নিয়ে একটা ক্যাম্পেইন করছে, সেই সম্পর্কে কিছু দেখো। বললে দিল্লির হালাম্বি কল্যাণ একটা গ্রাম, দিল্লির উত্তর পশ্চিম সীমান্তে বা উত্তর পশ্চিম জেলায় একটা গ্রাম হালাম্বি কল্যাণ, এখানে প্রথম বজ্র পুনর্ব্যবহার পার্ক ওয়েস্ট রিসাইক্লিং পার্ক স্থাপিত হলো। আমি ওয়েস্ট কি আগেই বলেছি। দেখো এখানে প্রতি বছর 51,000 মেট্রিক টন বজ্র ওয়েস্ট প্রক্রিয়া করার জন্য ডিজাইন করা হয়েছে এই পার্কটা।
দেখো, ই বজ্র ব্যবস্থাপনা বিধিমালা 2025, ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2025 এর অধীনে অন্তর্ভুক্ত 106টা সরঞ্জাম আছে। যে 106টা সরঞ্জামে এই যে ই ওয়েস্ট পার্কটা হয়েছে দিল্লিতে, এখানে পুনর্ব্যবহার বা রিসাইকেলিং করা হবে। বলছে 11.4 একর জুড়ে বিস্তৃত এই পার্কটি বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করবে। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি? ই ওয়েস্ট সংগ্রহ করা, সেটাকে বাছাই করা, সেটার মধ্যে ভালো বা ব্যবহারযোগ্য জিনিসগুলোকে আলাদা করা এবং বাকিটাকে পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণ করা। এই কমপ্লিট কাজটা এখানে করা হবে। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রথম ই কমার্স কোম্পানি কোন? ই কমার্স কোম্পানি কোনটি যেটি সরাসরি লোন দেওয়ার ব্যবস্থা চালু করেছে? তার নিজস্ব কাস্টমারদের সরাসরি লোন দেবে। এটা কোন কোম্পানি? দেখো, অ্যামাজন তো বাইরের কোম্পানি, আমরা জানি সকলে। মিশো, ফ্লিপকার্ট, মাহিন্দ্রা এগুলো সব দেশীয় কোম্পানি। এর মধ্যে ফ্লিপকার্ট হচ্ছে এই প্রথম ই কমার্স কোম্পানি যে তার কাস্টমারদের সরাসরি লোন দিতে পারবে। দেখো কি বলছে, সম্প্রতি আরবিআই, আমাদের সেন্ট্রাল ব্যাংক, ফ্লিপকার্টকে এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স দিল। এই নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি মানে, এই লাইসেন্সটার অর্থ হচ্ছে এই ফ্লিপকার্ট কাস্টমারদের লোন দিতে পারবে। কিন্তু ব্যাংক যে সমস্ত কাজগুলো করে, লোন দেওয়াও ব্যাংকের কাজ, কিন্তু তাছাড়াও যে কোনো ব্যাংক কী কাজ করে? ব্যাংক কাজ করে সেভিং অ্যাকাউন্ট তৈরি করা, টাকা ডিপোজিট করা, এই সব কাজগুলো এই নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিরা করতে পারে না। এরা শুধু লোন দিতে পারে কাস্টমারদের। ঠিক আছে, এটার লাইসেন্স কে দেবে? আমাদের আরবিআই দেবে। আরবিআই দিয়েছে। দেখো, আরবিআই সম্পর্কে একটু দেখে নাও। বলছে 1926 সালে হিটলার ইয়াং কমিশনের সুপারিশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট বা আইন 1934, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 প্রণীত হয়। এই ব্যাংকের এই সুপারিশের বা এই আইনের পরিপ্রেক্ষিতে 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এর কেন্দ্রীয় কার্যালয় ছিল কলকাতাতে। পরবর্তীকালে 1937 সালে এটাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। ভারত স্বাধীনতার পর 1949 সালে 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রাষ্ট্রীয়করণ করা হয়, মানে জাতীয়করণ করে দেওয়া হয়, ন্যাশনালাইজ করে দেওয়া হয়। প্রথম গভর্নর কে ছিলেন? স্যার অসবর্ন স্মিথ, যিনি 1935 সালে 1 এপ্রিল মানে শুরুর দিন থেকে 1937 সালের 30 জুন পর্যন্ত এই পদে দায়িত্বশীল ছিলেন। বর্তমান গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। দেখো, এই ব্যাংকিং সেক্টর নিয়ে আমি একটুখানি বলি। ভারতবর্ষে ব্যাংকিং সেক্টরটা এরকম করে ভাগ করা হয়, তোমরা হয়তো জানো, তবুও আমি একটুখানি করে দেওয়ার চেষ্টা করছি। ভারতের ব্যাংকিং সেক্টরটা দুভাগে ভাগ করা। একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে নন কমার্শিয়াল। এই কমার্শিয়াল ব্যাংক আবার 3 প্রকার। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে ফরেন ব্যাংক। আর নন কমার্শিয়াল ব্যাংক কোনগুলো? এই পাবলিক ব্যাংক আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রাইভেট ব্যাংক অ্যাক্সিস ব্যাংক, এবং ফরেন ব্যাংক যেমন দুবাই ব্যাংক, কাতার ব্যাংক, এগুলো ফরেন ব্যাংক। নন কমার্শিয়াল ব্যাংক কোনগুলো? বলছে দেখো, নন কমার্শিয়াল ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেটা বলে গ্রামীণ ব্যাংক, নাবার্ড,
স্মল ব্যাংক, যেগুলো স্মল ব্যাংক আছে, এসবগুলো হচ্ছে নন কমার্শিয়াল ব্যাংক। ওকে, তো এই ব্যাংকিং সেক্টরটা এরকম করে ভাঙানো আছে, করা আছে। পরের প্রশ্ন দেখো, বলছে ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ বিটুইন সিভিলাইজেশন প্রথম কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ বিটুইন সিভিলাইজেশন, এইটুখানির মানে আগে বোঝো। দেখো, বিটুইন সিভিলাইজেশন মানে বিভিন্ন সিভিলাইজেশনের মধ্যে বুঝলাম, ইন্টারন্যাশনাল ডায়ালগ মানে একটা ব্যবস্থাপনা। দেখো, আমরা জানি পৃথিবীতে বিভিন্ন প্রকারে বিভিন্ন বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ আছে, তাদের অবস্থানের ভিত্তিতে তাদের স্বভাব চরিত্র, দৈহিক গঠন, সমস্ত কিছু, তাদের রীতিনীতি, কালচার, কৃষ্টি সবই আলাদা। যেমন যারা নিরক্ষরেখার কাছে থাকে তারা কালো, যারা উপরে বা নিচে থাকে তারা ফর্সা। আমরা দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকা বা বিভিন্ন জায়গায় দেখেছি এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের ঝামেলা। এই সব ঝামেলাগুলোকে থেকে সবাইকে একত্রিত করা, মানে রক্ষার জন্য এবং সবাইকে একসাথে নিয়ে চলার জন্য এই ডে ফর ডায়ালগ বিটুইন সিভিলাইজেশনটা পালিত বা চালু করা হয়েছে। এটা কবে করা হয়েছে? এটা করা হয়েছে 10ই জুন। 10ই জুন, এটা 2025 10ই জুন 2025 এটা প্রথম করা হলো এবছর। দেখো, এখানে আছে বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণের মানুষ, তাদের সবাইকে একত্রিত বা তাদের মধ্যে বিদ্বেষ না হয় যাতে, তার জন্য এটা করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ বিটুইন সিভিলাইজেশন, ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ এবং সিভিলাইজেশন প্রতি বছর 10 জুন তারিখে পালিত হয়। বলছে বিশ্বজুড়ে বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মের মধ্যে সংলাপ, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে উৎসাহিত করা এই দিবসের মূল উদ্দেশ্য। এটি বিভাজন, ঘৃণা, অসহিষ্ণুতার বিরুদ্ধে একটি বার্তা বহন করে। 2023 সালের ডিসেম্বরে চীনের প্রস্তাবনায় এবং 80টিরও বেশি দেশের সহপৃষ্ঠপোষকতায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজলিউশন পাস হয়, রেজলিউশন নাম্বার গৃহীত হয়। এই রেজলিউশনের মাধ্যমে 10ই জুনকে এই দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘ 2024 সালে এই দিনটা পালন করার চেষ্টা করেছিল, কিন্তু যে কোনো কারণবশত হয়নি, তাই 25 সালে প্রথম এই দিনটা পালন করা হলো। দেখো, সেলিব্রেট ডাইভার্সিটি অ্যান্ড ফস্টারিং পিসফুল কোএক্সিস্টেন্স, এটার মূল উদ্দেশ্য বা থিম বৈচিত্র্য উদযাপন এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করা। এটা হচ্ছে এবছরের থিম বা আসলে মেন উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, বলছে কোন প্লেয়ার 11তম ভারতীয় হিসাবে আইসিসির হল অফ ফেম এ স্থান পেলেন? এটার উত্তর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। দেখো, আমরা মহেন্দ্র সিং ধোনিকে তো সবাই চিনি, বলতে হবে না কে। এটা আইসিসি হল অফ ফেমের একটা হয়েছে, পোস্টার তার জন্য করা হয়েছে। এবছরে 2025-এ 7 জন প্লেয়ারকে হল অফ ফেম, এটা হাল হয়ে গেছে, এটা হল হবে, হ্যাঁ, হল অফ ফেমে সামিল করা হয়েছে। আইসিসি হল অফ ফেমে মোট 11 জন ভারতীয় খেলোয়াড় আছেন। এদের তালিকাটা দেখো। প্রথমে সুনীল গাভাস্কার এই হল অফ ফেমে স্থান পায়। তারপরে বিশেন সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, বিনু মাকার, ডায়না এডুলজি প্রথম ভারতীয় মহিলা যিনি এই সম্মান পেয়েছে। এরপরে বীরেন্দ্র সেহবাগ, নীতি ডেভিড এবং এবছর পেল মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে সম্প্রতি IIHF 2025 এশিয়া কাপ এর ভারত কোন মেডেল জিতেছে? এটা জিতেছে হচ্ছে ব্রোঞ্জ। দেখো, IIHF হচ্ছে ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন, IIHF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন। আইস হকিতে ভারত এশিয়া কাপে ভারত কোন মেডেল জিতেছে? ব্রোঞ্জ জিতেছে। এটা
দেখো এই যে ভারতীয় টিম, ছবিগুলো খুব বেশি ভালো আসেনি, কারণ হচ্ছে আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা। ছবিটা যে ডাউনলোড করব, যে সময় করছিলাম সেই সময় সেই ছবিগুলো ডাউনলোড করা সম্ভব হচ্ছিল না। এখানে খুবই সমস্যা। আমি বর্তমানে সুন্দরবনে আছি, খুবই সমস্যা। যাই হোক, এবার দেখো কি বলেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইউএই আমিরাতে আল আইনে অনুষ্ঠিত হলো কি একটা জায়গার নাম, ঠিক আছে, আল আইন অনুষ্ঠিত হলো 2025 IIHF ওমেন এশিয়া কাপ। ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পেয়েছে। এটা অনুষ্ঠিত হয়েছে 31শে মে থেকে 6 বাংলা ইংলিশ মিশিয়ে যাচ্ছে জুন। ওকে, দেখো আইস হকির ইতিহাসে প্রথমবার কোনো মেডেল জিতেছে ভারত। আইস হকির ইতিহাসে মানে এই ইভেন্টে এই প্রথমবার কোনো মেডেল ভারত হকি দল জিতল। ফিলিপাইন্স এই ইভেন্টে সোনা জিতেছে এবছর 2025-এ। পরের প্রশ্ন দেখো, বলছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। এই ডিজাস্টার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচারটা কী আগে বোঝো। দেখো আমরা স্বাভাবিকভাবে দেখি যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি কোনো ডিজাস্টার আসার সঙ্গে সঙ্গে সেটা ব্রেক করে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই ইন্টারন্যাশনালি এই কনফারেন্সটা হয়েছে যাতে এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা টেকনিক্যালভাবে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ডিজাস্টার আসলে সেটা সহজেই নষ্ট না হয়ে পড়ে, ব্রেক না হয়ে যায়। এটা হয়েছে কোথায়? এটা হয়েছে স্পেনে। এটা কোথায় হয়েছে? ফ্রান্সে। ফ্রান্সে। দেখো এখানে কি আছে, একটা লোগো আছে। এটা হচ্ছে নাইস, ফ্রান্স শহরে যেখানে অনুষ্ঠিত হয়েছে এইটা কনফারেন্সটা। দেখো এখানে এই লোগোটার মধ্যে কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে। রোড, বিল্ডিংস, ইকোনমি, এয়ারপোর্ট, স্বাস্থ্য ব্যবস্থা, ইলেকট্রনিক্স বা আমাদের ব্রডকাস্টিং, ইলেকট্রনিক্স, এই যে কোনো ধরো তোমার ব্রিজ বা কোনো রেলওয়ে, এই যে আমাদের রোডের একটা জিনিস দিয়েছে, ইকোনমি আছে, অ্যালার্টমেন্ট এবং নথিপত্র সমস্ত কিছু। দেখো সমস্ত কিন্তু আইডেন্টিফিকেশান বা সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। এই যে রুম, ম্যাপিং, সমস্ত কিছু এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে কী করতে যাচ্ছে। বলছে পাবলিক টু জয়েন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে। দেখো এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। বলছি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার ICDRI 2025-এ ফ্রান্সে আয়োজন করা হয়েছে, বিশেষ করে নিস শহরে বা নাইস শহরে। এটা অ্যাকচুয়ালি নিস, উচ্চারণ অনেকে নাইস করতে পারে, এটা নিস শহর, নিস। এটি 7 জুনে অনুষ্ঠিত হয়েছে, 2025 সালে শুরু হয়েছে এবং প্রথমবারের মতো ইউরোপে এটা অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে শেপিং এ রেজিলিয়েন্ট ফিউচার ফর কোস্টাল রিজিয়ন। দেখো আমরা দেখেছি যে কোনো ডিজাস্টার আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোস্টাল এরিয়া বেশি ক্ষয়ক্ষতি হয়, তাই এটা মেন মুদ্রা হচ্ছে কোস্টালকে নিয়ে। উপকূলীয় অঞ্চলের জন্য একটি সহনশীল ভবিষ্যৎ গঠন। এই যে কনফারেন্সে আমাদের নরেন্দ্র মোদীও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে ভাষণ দিয়েছে। এই সম্মেলনটি কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার একটা সংস্থা আয়োজন করে। এর সাথে এবছর ফ্রান্স সরকার সহযোগিতা করেছে। ঠিক আছে, পরের প্রশ্ন।
বলছে 2025 UEFA ন্যাশনাল লিগ, UEFA ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এটা ন্যাশনাল লিগ। দেখো ইউএফএ কিন্তু বেশ কটা লিগ আয়োজন করে, এটা হচ্ছে ন্যাশনাল লিগ। কোন দেশ জিতেছে? এটা জিতেছে পর্তুগালকে। কাকে হারিয়ে জিতেছে? স্পেনকে হারিয়ে জিতেছে ট্রাইব্রেকারের মাধ্যমে। দেখো এখানে চ্যাম্পিয়নের একটা ছবি আছে। 2025 সালে ইউএফএ ন্যাশনাল লিগ জিতেছে পর্তুগাল, ফাইনালে ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়েছে। এ পর্যন্ত পর্তুগাল দুবার এই কাপ জিতলো, একবার জিতেছে 19-এ, একবার এই 25-এ। পরের প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোথায় আয়োজিত হলো? এটা আয়োজিত হলো সুইজারল্যান্ড। প্রতি বছর সুইজারল্যান্ডেই হয়, সুইজারল্যান্ডের জেনেভাতে। এই যে কনফারেন্সের একটা ছবি ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সের, দেখো কি বলেছে, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স আন্তর্জাতিক শ্রম সম্মেলন প্রতি বছর জেনেভা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। 2025 সালে 113তম সম্মেলন আয়োজিত হয়েছে বা হচ্ছে, এখনও হচ্ছে। এটি 2 জুন থেকে 13 জুন পর্যন্ত হবে। এই কনফারেন্সটা আয়োজন করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যে লেবার অর্গানাইজেশন 1969 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেছিল, শান্তি প্রাইজ পেয়েছিল নোবেল। পরের প্রশ্ন এবার একটু দেখে নাও, এইটার দরকার কি আছে? এই লেবার শ্রম বা শ্রমিকদের জন্য এই কনফারেন্স বা এই নীতি নিয়ম দরকার কেন আছে? দেখো আমাদের বাড়িতে বা বাইরে যে সমস্ত শ্রমিকদের আমরা দেখতে পাই, তারাই কি কেবল শ্রমিক? এমন অনেক শ্রমিক আছে যারা এদেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করে। তো তাদের স্বার্থ রক্ষা এবং তাদের রক্ষার জন্য এই ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স বা লেবার অর্গানাইজেশান যে নীতি নির্ধারণগুলো করে, যেগুলো সমস্ত দেশ মান্য করে এবং এটা প্রয়োজন আছে, এটা কনফারেন্সটা আয়োজন করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, বলছে মালদ্বীপ গ্লোবাল ট্যুরিজম এর অ্যাম্বাসেডার নিয়োগ করা হলো কাকে? নিয়োগ করা হয়েছে ক্যাটরিনা কাইফকে, ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দেখো এখানে আছে মালদ্বীপসের ইনি ক্যাটরিনা কাইফ গ্লোবাল ট্যুরিস্ট অ্যাম্বাসেডর। এটা কিছু বলার আর নেই, গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে ক্যাটরিনা কাইফকে। তো দেখো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা দয়া করে ভিডিওতে লাইক করবে। প্রতিদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেব, তাই সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানটা অন করে দিও। আর যদি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করা যায় তাহলে শেয়ার করে দেবে, কারণ দেখো শেয়ার করলে তোমার যে সিরিয়াসনেসটা সেটা প্রকাশ পাবে। তো ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। পড়াশোনা করতে থাকো। দেখো পড়াশোনা করলে সাফল্য আসবেই, এটা সবথেকে বড় কথা। থ্যাংক ইউ।